প্রত্যাখ্যানের মর্মযন্ত্রণার স্বরূপ সম্পর্কে আরশান এতকাল সম্যক রূপে জ্ঞাত ছিল না। জীবনের কোনো স্তরে কোনো পরীক্ষায় সে বাতিল প্রতিপন্ন হয়নি, কিন্তু সকাল আজ দ্বিতীয়বারের মতো তাকে প্রত্যাখ্যান করল। এই প্রত্যাখ্যান সুস্পষ্ট এবং জোরালো। ভালোবাসার উপস্থিতি থাকলে সামাজিক রীতিনীতির বেষ্টনী খুলে কারাগার ভেঙে বেরিয়ে আসা মানুষের জন্য খুব বেশি কঠিন কাজ নয়। সকাল কেন পারছে না সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র আরশানকেই বেছে নিতে? কেন বারবার সমাজটাই তার কাছে প্রাধান্য পায়? যত দিন যাচ্ছে আশেপাশের মানুষের নিকৃষ্টতা ততই প্রলোভ হয়ে ধরা দিচ্ছে তার চোখে। আরশান কী করবে? কোথায় যাবে? কাকে নিয়ে বাঁচবে? নিজের জন্মদাতা পিতার প্রতারণা ভুলতে পারেনি হাজার চেষ্টা করেও। এখন সেই সাথে যোগ হলো জীবনের একমাত্র ভালোবাসার নারীর প্রবঞ্চনা এবং প্রত্যাখ্যান। পৃথিবীর মায়াও কি কেটে গেল? অক্টোবরকে হয়তো আর কখনো আগের মতো ভালো লাগবে না। পাতা ঝরার এই মায়াবী দিনগুলোতে গাঢ় নীল আকাশের দিকে চোখ তুলে চাইলে একটি মেয়ের টোল পড়া গালের আশ্চর্য হাসি মনে পড়বে। হেমন্তের সমস্ত মহিমাকে ভেঙে ছিন্ন ভিন্ন করে দিয়ে সেই সর্বনাশা হাসি আরশানের বুকের মধ্যে দাউ দাউ করে বিরহের আগুন জ্বালাবে। ভেতর থেকে হঠাৎ ডাক ছুটে আসে, তুমি কি হেরে গেলে? তোমার জীবন নিয়ে খেলা করার অধিকার কি করে পায় অন্য লোকে? এমন তো হবার কথা ছিল না। তুমি নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলে একা বাঁচবে, একাই টিকে থাকবে এবং ভালো থাকবে। মোহ কাটিয়ে জেগে ওঠো এখনই। আরশান বড় একটা নিঃশ্বাস টেনে নেয়। মাথার ভেতর এলোমেলো জট পাকানো চিন্তা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। সংসারে হয়তো আর কোনো দিন মন ফিরবে না, কিন্তু আজকে তো ফিরতেই হবে। সব মানুষের দুটো মন থাকে, একটা আসল, অপরটা নকল। নকল মনটা কখনোই আসল মনের মতো সক্রিয় হয় না, কিন্তু সে দুর্ভাগা মানুষের মৌলিক মন হারিয়ে যায়। তাদের কৃত্রিম এবং নিষ্ক্রিয় মন দিয়ে কাজ চালাতে হয়। আরশানের নকল মনটা সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে বারে বারে ব্রেক কষছিল। বৈষয়িক অভিনিবেশ হার মানছিল আবেগের প্রলোভনের কাছে। আর মাত্র কয়েকটা দিন পরে সকালকে চিরতরে তার জীবন থেকে ছিনিয়ে নিয়ে যাবে অন্য এক পুরুষ। আরশান যখন একাকিত্বের গুরুভারে পিষ্ট হবে, নিঃস্ব হবে, সর্বান্ত হবে, সকাল হয়তো তখন পরম নিশ্চিন্তে চিত্তে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে। অগোছালো ভাবনাগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে সে। অফিস শেষে বাস্কেটবল খেতে যায়, কলিগের বাসায় লেট নাইট পার্টিতে যায়, ডিনারের পরে হালকা পাতলা মদ্যপান করে। বাড়ি ফিরে আসার পর মনে হচ্ছিল মানসিক ভারসাম্য অনেকখানি ফিরে এসেছে। পারবে, সে পারবে, বেঁচে থাকতে পারবে সকালকে ছাড়া, পরিবার ছাড়া। ছোট্ট জীবন কেটেই যাবে। গাড়ি পার্ক করে ব্যাকইয়ার্ডে যাওয়ার সময় কি মনে করে প্যাটিওর সামনে একবার দাঁড়ালো। ভেতর থেকে হাস্যমুখর কথাবার্তা ছুটে আসছে। সংসারের নৈমিত্তিক বাজনা বেজে চলেছে বাড়ির ভেতরে। এই বাজনা আরশানকে ছোঁয় না বহুদিন, আর কখনো ছোবেও না। তবুও আরশান দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, এক হাতে জ্যাকেট ঝুলিয়ে, অপর হাত প্যান্টের পকেটে পুরে। কতক্ষণ কাটলো কে জানে। একটা সময় সে বাড়ির ভেতর ঢুকলো নিঃশব্দে। ডাইনিংয়ে বসে আছে সবাই, হয়তো ডিনার করছে। পারিবারিক মজলিসে অনাহুতের মতো হানা দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু মনটা তো বজ্রমুষ্টিতে নেই। বিবেক হরহামেশাই নিষ্পেষিত হচ্ছে প্রবৃত্তের অত্যাচারে। এবার শুধু আরেকবার শেষবারের মতো শেষবারের মতো সকালকে দেখবে বলেই রিক্ত হস্তে ভিক্ষুকের মতো সংসারের দ্বার প্রান্তে এসে আবারও কড়া নাড়ল সে। ওর উপস্থিতিতে সবাই চমকে গেল সেকেন্ডের জন্য।
বিব্রত আরশান অপ্রতিভ চোখ মেলে তাকালো পরিবারের সদস্যদের দিকে। কি বলবে খুঁজে পেল না। লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কিংকর্তব্য বিমূঢ় হয়ে। ফাহাদি কথা বলল সবার প্রথমে। হোয়াটসঅ্যাপ ব্রো, দাঁড়িয়ে কেন? এসো বসো। এখানে একটা খালি চেয়ার এগিয়ে দিল ফাহাদ ওর দিকে। আরশান বিষাদগ্রস্ত চোখে একবার তাকালো সকালের দিকে। চার চোখেতে মিলন হলো। অজ্ঞাবহ ভূতের মতো ফাহাদের এগিয়ে দেওয়া চেয়ারটাই বসলো আরশান। তার মুখে একটা বিহব্বল ভাব খেলছে, ঠোঁট শুকনো, চোখের দৃষ্টি মৃত। সকাল একটা চিনেমাটির প্লেটে সামান্য ভাত নাড়াচাড়া করছিল। আরশানের উপস্থিতি তার স্পৃহাশূন্য ফ্যাকাশে মুখে রক্তের সঞ্চার করেছে। বেড়ে গেছে হৃদযন্ত্রের গতি। বুকটা এত জোরে ধুকপুক করছে, আশপাশের মানুষ নিমেষেই টের পেয়ে যাবে হৃদয়ের উত্তেজনা। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হলো। সকালের মা বসা থেকে উঠে দাঁড়ালেন চকিতে। মেয়ের দিকে চেয়ে কঠোর গলায় বললেন, ভেতরে চলো। সকাল বিস্মিত, নিশ্চল জড়ীভূত চোখ নিয়ে কিয়ৎক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল মায়ের দিকে। মা ধমকে উঠলেন, কথা কানে যায় না? লাফ দিয়ে উঠে দাঁড়ালো সকাল। প্রস্থানের আগে একবার শুধু আরশানের দিকে তাকাতে পারল। কষ্টে মুচড়ে উঠল বুক। মনে হলো এত যন্ত্রণাবিদ্ধ চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি। আরশান স্থাণুবৎ হয়ে বসে রইল। শরীরে সাড় নেই। এই মাত্র ঘটে যাওয়া অপমানজনক ঘটনাটা তার ভেতরকার সমস্ত স্পন্দন কয়েক সেকেন্ডের জন্য থমকে দিয়েছে। পরিবারের ছোট বড় সব সদস্যের সামনে মাথা হেঁট করে কিছু সময় অপরাধীর ভঙ্গিতে বসে থেকে একটা ফ্যাকাশে হাসি হাসার চেষ্টা করল সে। কষ্টে সৃষ্টে বলতে পারল, সরি, আমার আসলে এখানে বসা উচিত হয়নি। কি করবে? কি করা যায়? কি করলে দুদণ্ড শান্তি মিলবে? জানে না আরশান। অপ্রতিরোধ্য রোগে কাঁপছে সারা শরীর। চেহারায় দুর্যোগের পূর্বাভাস। বুকের ওপর যেন অপমানের সপাং সপাং চাবুক পড়ছে একের পর এক। মস্তিষ্ক বিক্ষিপ্ত এবং কণ্ঠিত। সবচেয়ে বেশি রাগ হচ্ছে সকালের ওপর। মন চাইছে নিজ হাতে গলা টিপে হত্যা করতে মেয়েটাকে। এই একটা কাজ করতে পারলে হয়তো সত্যিকার অর্থে গায়ে জ্বালা জুড়ত। কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারছে না সে। ঘরের এক মাথা থেকে অন্য মাথা অবিন্যস্ত পায়ে পায়চারি করছিল। কতক্ষণ কেটেছে হিসেব নেই। হঠাৎ কেউ একজন লিভিং রুমের দরজায় ধাক্কা দিল। অস্থিরমতি আরশান এগিয়ে গেল দ্রুত পায়ে। স্লাইডিং ডোর টেনে ধরতেই সকাল ঢুকল ঘরের ভেতর। কেন এসেছেন? ধমকে উঠল আরশান। ও মা, আপনি তো বলেছিলেন আসতে। সকাল দেখল আরশানের মুখে তেজের আগুনে লালচে হয়ে আছে। চোয়াল শক্ত। পরনে এখনও অফিসের ফর্মাল ফুল স্লিভ শার্ট, কালো প্যান্ট। পায়ের জুতো জোড়াও খোলেনি। চেহারা শীর্ণ, চুল অবিন্যস্ত, উন্মাদের মতো চোখের চাহনি। কি হয়েছে? এরকম করছেন কেন? আরশানের মাথায় এখন ঝড়। বাহ্যজ্ঞান সক্রিয় নয়। সে বেহেড গলায় বলল, আপনি যান এখান থেকে। ধমক দিচ্ছেন কেন? বিশ্বের বিষয় নিয়ে প্রশ্ন করে সকাল। আপনি দয়া করে বিদেয় হন। আমি কিন্তু আপনার ক্ষতি করে ফেলতে পারি যে কোনো মুহূর্তে। আমার মাথা ঠিক নেই। কি ক্ষতি করবেন আপনি আমার? সরে দাঁড়ান। ভেতরে আসতে দিন। মা ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে আপনার সাথে একটু দেখা করতে এলাম। কাল তো চলেই যাচ্ছি। আজকে হয়তো শেষ দেখা। শেষ দিনেও এমন দুর্ব্যবহার করে তাড়িয়ে দিতে চাচ্ছেন? আরশান অধৈর্যভাবে নিজের মাথাটা চেপে ধরে দু হাত দিয়ে তিক্ত গলায় বলে, আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। সব দোষ আমার? আরশান তীব্র চোখে তাকায়। ওই চাহনিতে নীরব হুঙ্কার। রাগের চোটে স্মিত হয়ে উঠছে কপালের নীলশিরা। হ্যাঁ, আপনারই দোষ। আপনি বুঝতে পারছেন না, এখানে আমার কিছু করার নেই। করার থাকবে না কেন? বিয়ে তো করছেন। সকাল কিয়ৎক্ষণ ভেবে কিছু বলল না। চুপ করে ভাবল কি যেন।
ওর চুলগুলো পিঠের ওপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ল্যাম্পশেডের ফিকে আলোয় কামিজের রং ঠিকঠাক বোঝা যাচ্ছে না। চোখের কোল ফোলা, গালে কান্নার দাগ, মুখে সুগভীর যন্ত্রণার চিহ্ন। আরশান অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। সকাল ধীর গলায় বলল, আমি জানি ভালোবাসার মানুষদের ওপরেই আপনার সবচেয়ে বেশি রাগ। আপনার বাবার সাথেও রাগ করে আছেন কত দিন ধরে। নিজেও কষ্ট পাচ্ছেন, বৃদ্ধ মানুষটাকেও কষ্ট দিচ্ছেন। এত রাগ পুষে রেখে কি লাভ? আরশান, চাচাকে ক্ষমা করে দিন না, আমাকেও ক্ষমা করে দিন। আরশান নিশ্চুপ। আগ্নেয়গিরির মতো জ্বলন্ত অভিমান বুক জুড়ে বসে আছে এখনও। বাবা চলে যাওয়ার পর মা একদম কেমন পাগলের মতো হয়ে গেল। আমার মাঝে মাঝে মনে হয় আমি একটা অপ্রাপ্ত বয়স্ক বালিকাকে পালন করছি। বোধ বুদ্ধি তার একেবারেই লুপ্ত হয়েছে। তার ধারণা আপনার সাথে বিয়ে হলে আবারও খারাপ কিছু ঘটবে। এই বদ্ধমূল ধারণার পেছনে আত্মীয় স্বজনের উস্কানিও কম দায়ী নয়। কিন্তু আমার মনে হয় মূল কারণ এটা নয়। মূল কারণ হলো মা আমাকে চোখের আড়াল করতে চাচ্ছেন না। আপনাকে বিয়ে করলে আমেরিকায় এসে থাকতে হবে। এতে মা একদম একা হয়ে যাবে। তাই মনের অজান্তে আপনাকে শত্রু ভাবছে, আপনাকে সহ্য করতে পারছে না। আরশান রুষ্ট হেসে বলল, আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমাকে বিয়ে করবেন না ঠিক আছে, কিন্তু জোর করে আপনাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে এটা মানতে পারলাম না। নিশ্চয়ই এই বিয়েতে আপনার মত আছে। আমার মত থাকা না থাকায় কিছু যায় আসে না। আরশান উঠে দাঁড়ালো। দেয়ালের পেন্টিংয়ের দিকে চোখ নিবদ্ধ করে লোহার মতো শক্ত গলায় বলল, এর মানে আপনি কাঠের পুতুল ছাড়া আর কিছুই নন? যে যেভাবে নাচাবে সেভাবে নাচবেন? আপনার সাথে কথা বলে লাভ কি বলুন? মানুষের সাথে কথা বলা যায়, নিষ্প্রাণ পুতুলের সাথে কথা বলা যায় না। সকাল অস্ফুটে বলল, তাহলে কি চলে যাব? যান। আপনার আর কিছু বলার নেই আমাকে? আরশান নাক উঁচু হাসি হাসে, কাষ্ঠ গলায় বলে, সুখে থাকুন, ভালো থাকুন, স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমার কাছ থেকে শত হাত দূরে থাকুন, তবে আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকবেন। সকাল ঝাপসা চোখে চেয়ে বলল, আমার একটাই দোষ, আপনি আমাকে বুঝলেন না। আরশান ওর দিকে তাকালো না, দেয়ালে চোখ ঠেসে রাখল। সবশেষে একটাই অনুরোধ করব, চাচাকে ক্ষমা করে দিন। জীবনটা খুব ছোট। বাবা চলে যাওয়ার পর হাড়ে হাড়ে এই সত্যিটা টের পেয়েছি। কত কথা যে বলার ছিল, কত কিছু করার ছিল, সে সব এভাবে হুট করে থেমে যাবে কে জানতো বলেন? আপনার হাতে তো এখনও সময় আছে, পরিবারের সাথে সম্পর্কটা ঠিক করে নিন। লেকচার দেওয়া শেষ হলে প্লিজ বিদায় হন। আমার ফ্যামিলির সাথে আমি কি করব সেটা আমার ব্যাপার। সকালের দম নিতে কষ্ট হচ্ছিল। দুর্দমনীয় পাষাণ ভারে গুড়িয়ে যাচ্ছিল বুকের পাঁজরের হাড়। গলায় কাঁপুনি আড়াল করার চেষ্টা করে হাঁপ ধরা গলায় বলল, আপনার হাতটা একবার ধরতে পারি? আরশানের ধৈর্যের চ্যুতি ঘটল যেন, হুঙ্কার ছাড়ল, প্লিজ লিভ। সেই মুহূর্তে সকাল দেখল আরশানের রক্তাভ চোখের ঘন পাপড়িতে কয়েক ফোঁটা জলের ঝিকিমিকি, বিশীর্ণ মুখে ক্রোধের ঝঙ্কার। হঠাৎ ঘরের কোণে দাঁড়িয়ে থাকা বাতির স্ট্যান্ডটা লাথি মেরে ফেলে দিল আরশান। ঝনঝন শব্দে ভেঙে পড়ল বাল্ব শেড। কাঠের দেয়াল থরথর করে কেঁপে উঠল। ঘরময় নেমে এলো অন্ধকার। আতঙ্কে চিৎকার করে উঠল সকাল, কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আরশান ওর হাত চেপে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে এলো দরজার বাহিরে। তারপর ডেকের উপর দাঁড় করিয়ে রেখে ফুঁসতে ফুঁসতে ঢুকে গেল ঘরের ভেতরে। আটকে দিল স্লাইডিং ডোর। বাইরে দিগন্ত ব্যাপী মাতাল বাতাস বইছে। আকাশের অন্ধকার বুকে খানিক বাদে বাদে
চিরে দিচ্ছে নির্বিদ্যুৎ। ব্যাকইয়ার্ডে শুকনো পাতার দল ঘূর্ণি হয়ে পাক খাচ্ছে বাতাসে। অরণ্যর গাছে গাছে ধাক্কা খেয়ে হু হু করে কাঁদছে বাতাস, যেন আসন্ন ঝড়ের ভয়ে গুমড়ে গুমড়ে আর্তনাদ করছে। সকাল মেঘ থমথমে অন্ধকার রাতে ডেকের ওপর দাঁড়িয়ে রইল স্ট্যাচু হয়ে। দুরন্ত হাওয়ায় ওর চুল ওড়াচ্ছে, কেড়ে নিতে চাইছে গলায় পেঁচানো ওড়না। ওর চোখে এখন জল নেই, আছে দুনিয়া কাঁপানো বিস্ময়, ভয় আর হতাশা। সে কানের কাছে এখনও ভাঙচুরের আওয়াজ শুনতে পাচ্ছে। পায়ের তলা থেকে সরে যাচ্ছে মাটি। একটা দুর্বিষহ অসহায় ক্রোধে মথিত হচ্ছে হৃদয়। এই মানুষটা এত অদ্ভুত কেন? এ কি বুঝতে পারছে না যে আজকের পর আর কখনো ওদের দেখা হবে না? ওকে কাছে পাবার আকণ্ঠ পিপাসা বুকে নিয়ে কেটে যাবে যৌবনের সব দুরন্ত দিনগুলো। সূর্য উঠবে, অস্ত্র যাবে নিয়ম করে, এই পিপাসা মিটবে না। বসন্ত আসবে, ফুল ফুটবে, এই পিপাসা মিটবে না। বয়স বাড়বে, মুখের চামড়া ঝুলে গিয়ে বেলা শেষের ঘণ্টা বাজবে, এই পিপাসা মিটবে না। তারপর একদিন মৃত্যু এসে চুকিয়ে দেবে জীবনের সমস্ত লেনাদেনা। আশান স্লাইডিং ডোরে নব ধরে দাঁড়িয়েছিল। কাচের ভেতর দিয়ে দেখতে পাচ্ছিল বাইরে ঝড়ো তাণ্ডব। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। নীল আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে চারপাশ। বজ্রপাতের শব্দে কাঁপছে পৃথিবী। সকাল যায়নি এখনো, দাঁড়িয়ে আছে দিব্যি। সকাল যায়নি এখনো, দাঁড়িয়ে আছে দিব্যি। ওর মোমে মজা মসৃণ গালে বিদ্যুতের নীল আভা চমকাচ্ছে। অস্থির আশান দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে আসে। মুখোমুখি দাঁড়িয়ে গর্জে ওঠে, যাচ্ছেন না কেন? সকাল ক্লিষ্ট স্বরে বলে, যাব তো। সমস্যা কি আপনার? 1 থেকে 3 গুনব, এর মধ্যে যাবেন, নইলে আর আপনার যাওয়া হবে না। মানে কি? মানে আপনাকে আর যেতে দেওয়া হবে না। সকাল বিস্মিত হয়, যেতে দেবেন না? আশান দাঁতে দাঁত চিবিয়ে বলে, না, দেব না, খুন করে ফেলব। আপনি পাগল? হ্যাঁ, আমি পাগল। সকালের হঠাৎ মনে পড়ল সদর দরজার লক না করেই সে বেরিয়ে এসেছে। বাড়ির ভেতর দিয়েও বেসমেন্টে নামা যায়, কিন্তু সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কেউ দেখে ফেলে বাইরে হাঁটতে যাবার অজুহাত দেখাতে পারবে, কিন্তু মা জেগে উঠলে সর্বনাশ। এই মহিলা সকালকে পাশে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে নির্ঘাত একটা অনর্থ ঘটাবে। ভাবনাটা মাথায় আসতেই ব্যস্তভাবে বলল, যাই তাহলে। আশার নিশ্চুপ, মুখে রা নেই। কয়েক সেকেন্ড অপেক্ষা করে ডেকের সিঁড়ি ভেঙে উঠানে নেমে আসে সকাল। শুকনো পাতায় মচমচ শব্দ তুলে এগিয়ে যায় কয়েক পা। আরশান প্রলয়ঙ্কারী দৃষ্টি ফেলে ওর প্রস্থানের দৃশ্যটা দেখতে থাকে। বুক খা খা করে। মনে হয় পৃথিবীর ঠিক মাঝখান থেকে ভেঙে দুভাগ হয়ে যাচ্ছে। বিদীর্ণ খণ্ডিত চূর্ণিত কাছের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে ধ্বংস হচ্ছে। সকাল একবার থমকে দাঁড়ায়, পেছন ফিরে বলে, শুনুন, আপনি কিন্তু চাচার সাথে মিটমাট করে নিয়েন। আরেকটা কথা, এন্ড্রিয়ানা খুব ভালো মেয়ে, আপনি ওকে বিয়ে করে নিলেই তো পারেন। আরশান কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোয়াল দুটো লোহার মতো শক্ত, হাত মুষ্টিবদ্ধ। সকাল কান্না চাপানো ফ্যাসফ্যাসে গলায় বলে, আপনাকে ভালোবাসে মেয়েটা, ওকে কষ্ট দেন না, কেমন? কয়েক সেকেন্ড নীরবে কেটে যায়। কেউ কোনো কথা বলে না। বিদ্যুতের আলোর ঝলকে হঠাৎ হঠাৎ একে অন্যের মুখে দেখতে পাই। সকাল বলল, ইউএসএ এসেছিলাম নাবিলার বিয়ে খেতে নয়, বরং আপনাকে শেষবারের মতো দেখব বলে। আরশান নেমে আসে উঠানে। চন্দ্রাহত পায়ে এগিয়ে যায় সকালের দিকে। ঠিক সেই সময় বাড়ির ভেতর ভস করে জ্বলে ওঠে একটা ফকফকে বাতি। ওপরের তলা থেকে ভেসে আসে উত্তেজিত কণ্ঠস্বর। চমকে ওঠে ওরা।
বুকে ভূমিকম্প নিয়ে বিস্ফোরিত নেত্রে তাকায় বাড়ির দিকে। কয়েক সেকেন্ড কেটে যায় নিঃশব্দে। তারপর হঠাৎ করেই মায়ের আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে। আমার মেয়ে কোথায়? কোথায় গেল আমার মেয়ে? সকালের হৃৎপিণ্ড তখন লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। এত ভয় কোনো দিন পায়নি সে। কাঁপতে কাঁপতে আর্ত গলায় বলল, মা জেগে উঠেছে। হায় আল্লাহ, এখন কি হবে? আরশান শক্ত করে ওর হাত চেপে ধরে টেনে নিয়ে গেল অন্ধকার জঙ্গলের দিকে। সকাল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, গায়ের জোরে পারল না। বাড়ির ভেতরে বেশ কটা আলো জ্বলছে এখন। সেই আলোর হালকা রেশ এসে পড়েছে ব্যাকইয়ার্ড সংলগ্ন জঙ্গলে, যেখানে একটা হৃষ্টপুষ্ট মেপেল গাছের নিচে ওরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সকালের পিঠ থেকে আছে গাছের গায়ের সাথে, মুখ রক্তশূন্য, চোখে ভয়ের আঁকিবুকি। কম্পনরত গলায় কোনো রকমে বলল, কি করব আমি? কি বলবো আমার মাকে? আরশানের মুখে একটা সকারান্ত শব্দ করে ওর ঠোঁটের উপর আঙুল রাখল। চিবুক উঁচু করে তাকালো সকাল। দুজোড়া চোখের দৃষ্টি লগ্ন হতেই সমস্ত ভয়, উদ্বেগ আর উৎকণ্ঠা উবে গেল নিমেষে। প্রেতাত্মার নিঃশ্বাসের মতো ফোঁস শব্দে দূর দূরান্ত থেকে প্রবল বেগে ধেয়ে আসছে দামাল বাতাস। দুর্দান্ত প্রতাপে উড়িয়ে দিচ্ছে গাছের পাতা। আকাশে চমকাচ্ছে বিদ্যুৎ। শুকনো পাতার দল শব্দের মিছিল তুলে ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে ওদের। বাড়ির ভেতর চেঁচামেচি, চিৎকার, আর্তনাদ। সেই আর্তনাদ ওদের কানে আসছে, কিন্তু মস্তিষ্কে ধাক্কা দিচ্ছে না। ওরা নির্নিমেষ চেয়ে আছে পরস্পরের দিকে। আরশানের সুন্দর চোখের তারা উড়ে গিয়ে বসেছে সকালের সুন্দর দুটো ঠোঁটের ওপর। আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু বুকের মধ্যে একটা বীভৎস প্রলয়, নিঃশ্বাসের উত্তাপ। আরশান কণ্ঠস্বর খাদে নামিয়ে অনেকটা কেটে কেটে বলল, কি বলছিলেন আপনি? ইন্ডিয়ানাকে বিয়ে করতে হবে? সকালের বুক কাঁপে, ধরফর করে। ফর্সা গালে চকচকে করে রক্তিমাভা। সমস্ত পৃথিবী স্নিগ্ধতা ভর করে মুখের আনাচে কানাচে। ভারী সুন্দর, কোমল আর পবিত্র দেখায় ওকে। নিখুঁত দুটো ঠোঁট নেড়ে অস্ফুটে বলে, হ্যাঁ, ভালোবাসতে হবে। আরশান ধরওয়ালা চোয়ালে লাইটের প্রলেপ এসে পড়েছে, দৃষ্টিতে বিভ্রম। চোখের দীঘল পাপড়ি ছায়া পড়েছে গালে। সকালের মনে হলো আরশানের চোখজোড়া শুধু যে সুন্দর তাই নয়, বরং অনেক বেশি বাংময়। নিঃশব্দে নিভৃতে হরেক কথা বলা যায় ওর চোখে। সকাল ওর চোখে এর দিকে চেয়ে থেকে আবিষ্ট স্বরে ছোট্ট করে উত্তর দেয়, আরশান ওর কপালের চুল সরিয়ে আলতো করে একটা চুমু খায়। আদর করতে হবে? সকালের হৃৎপিণ্ড শিরশির করে ওঠে। প্রতিবাদী স্বরে বলে, না। কেন? বেচারিকে বিয়ে করব, ভালোবাসবো আর আদর করব আপনাকে? এটা অন্যায়। কিছুই করতে হবে না, আপনি শুধু আমার হয়েই থাকুন। বেসমেন্টে কেউ একজন নেমে এসেছে, জ্বালিয়ে দিয়েছে ডেকের আলো। টের পেয়ে সচকিত হয়ে উঠল সকাল। ফিসফিসিয়ে বলল, কি করব এখন? উত্তরে আরশান মাদক হাসি হাসল। সকাল বিস্মিত, আপনি হাসছেন? আশ্চর্য! আরশান আচমকা ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়ে কথা আটকে দিল। নেশাতুর গভীর প্রলম্বিত এক চুম্বনের পর ক্ষীণ অথচ তীব্র গলায় বলল, আমি আমার সারা জীবনে আপনাকে যতটা চেয়েছি তার চেয়ে বেশি আর কখনো কিছু চাইনি। সেই আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। ইটস নট ফেয়ার, ইটস নট ফাকিং ফেয়ার। এই আচমকা স্পর্শ সকালের বুকে জ্বালা মিটিয়ে দিচ্ছে। রক্তে ঝিরঝির করে বইছে শিউলি ফুলের স্রোত। সে আচ্ছন্ন গলায় বলল, আরশান, আপনি আমাকে জড়িয়ে ধরুন, এমনভাবে জড়িয়ে ধরুন যেন কেউ কখনো আমাদের বিচ্ছিন্ন করতে না পারে। আরশান ওকে টেনে নিল আরও কাছে। অজস্র
বিবর্ষ চুম্বনে ভরিয়ে দিল সারা মুখ, জড়িয়ে ধরল বুকের সাথে শক্ত করে। মাঝরাতে ডাকাত পড়ল বাড়িতে। হইচই চেঁচামেচি, ছেলে মেয়েদেরও বাধ্য করলো বিছানা ছেড়ে উঠে আসতে। বাড়ির চতুর্দিকে জ্বালানো হয়েছে বাতি। সকালের মা লিভিং রুমের কাউচে বসে হাত পা ছড়িয়ে বিলাপ করে কাঁদছেন। দোতলার সিঁড়ি সংলগ্ন হলওয়েতে ঘুমকাতুরে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে নাবিলা আর টিলি। ফাহাদ বেসমেন্টে নেমেছে সকালের খোঁজে। রহমান সাহেব এবং তার স্ত্রী সকালের মাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছেন, লাভ হচ্ছে না। ভদ্রমহিলার হা হুতাশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একসময় ফুঁসে উঠে তিনি রহমান সাহেবকে বললেন, আপনার ছেলেই আমার মেয়েকে সরিয়েছে। আমি আপনার ছেলের বিরুদ্ধে কেস করব। ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না। ওই অসভ্য ছেলে প্রথমে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, এখন আমার মেয়েকে কেড়ে নিল। ওকে আমি ছাড়ব না কিছুতেই। বলতে বলতে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার চুল উন্মাদিনীর মতো ফেপে আছে, চোখের দৃষ্টি ছিটগ্রস্ত। শুকনো খড়খড়ে ঠোঁটের কোণে উথলে উঠছে সাদা ফেনা। তাকে দেখে মনে হচ্ছে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা মেন্টাল পেশেন্ট। রহমান সাহেব অত্যন্ত বিচলিত এবং ব্যথিত হয়ে পড়লেন। বড় পুত্রের সম্পর্কে তার একটা সুপ্ত গরিমা ছিল এতকাল। কেউ কখনো আরশানকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করেনি। এই প্রথম কেউ ছেলেটাকে নিয়ে মুখের ওপর কটু কথা বলল। তা সাধারণ কোনো অভিযোগ নয়, এই অভিযোগ গুরুতর। তিনি সকালের মায়ের হতভম্বির সামনে একটা কথাও বলতে পারলেন না। অপরাধীর মতো মুখ নিচু করে বসে রইলেন। কিন্তু ফাহাদের মা সহজে দম্বার পাত্রী নন। তিনি কোমর বেঁধে নামলেন রণাঙ্গনে। আরশান তার পেটের সন্তান না, কিন্তু স্বামীর জীবনে অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া সতীনের গর্ভের সন্তান হওয়া ব্যতীত আপাত চোখে আরশানের আর কোনো দোষ নেই। তিনি জানেন বর্তমান যুগে বাঙালি সমাজে ওর মতো সভ্য, ভদ্র, যোগ্য, সুশীল ছেলে কতটা দুষ্প্রাপ্য। সকালের মায়ের চ্যাটাং চ্যাটাং কথা তার কিছুতেই সহ্য হলো না। বিষাক্ত সাপের ন্যায় ফোনা তুলে বললেন, আমাদের ছেলের বিরুদ্ধে এত কথা বলছেন, তা আপনার মেয়েটা কি দুধে ধোয়া তুলসী পাতা না কি? সে এত রাতে বেরিয়েছে কোন আক্কেলে? কার না কার সাথে ভেগেছে, আপনি এখন আমাদের ছেলের দোষ দিচ্ছেন। এটা তো ঠিক না। আমার মেয়ে ভেগেছে মানে? মুখ সামলে কথা বলুন। আপনি ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আমি ঠিকই বলছি, আপনি যা তা বলছেন। সেই কখন থেকে? আপনার স্বামীকে নাকি আমার ছেলে কেড়ে নিয়েছে? মাথা ঠিক আছে আপনার, নাকি পুরাই পাগল হয়ে গেছেন? মূর্খের মতো কথাবার্তা বলেন কেন আপনি? কোন সময় সদর দরজা ঠেলে সাজাপ্রাপ্ত আসামির মতো ভেতরে ঢুকলো সকাল। অগোছালো চুলে দুটো সোনালি পাতা আটকে আছে, চোখে অগাধ ভীতির ঢেউ, নিঃশ্বাসের উথাল পাথাল। কোথায় গিয়েছিলি? তীব্র হুঙ্কারটা ঘরের ভেতর বিস্ফোরণ ঘটায়। আঁতকে ওঠে সবাই। সকাল কোনো প্রত্যুত্তর করে না। কম্পিত বক্ষ নিয়ে তার মায়ের দিকে চেয়ে থাকে। দরজাটা আবারও খুলে যায়। আরশান প্রবেশ করে নিঃশব্দে। সকালের মায়ের বিস্ফোরিত রক্তচক্ষুর দিকে নির্নিমেষ চেয়ে থাকে। গর্জন ছুটে আসে আবারও। কথা বলছিস না কেন? বল, কোথায় গিয়েছিলি আমাকে ফাঁকি দিয়ে? সকালের ঠোঁটজোড়া কাঁপতে থাকে। চোখের কার্নিশে টলমল করে অশ্রুবিন্দু। বড় বড় নিঃশ্বাস পড়ে। একটা সময় স্থলিত কণ্ঠে বলে, মা, আরশানকে ছাড়া আমি বাঁচব না। কিছু হিমায়িত কালক্ষেপণের পর মর্মান্তিক একটা চর এসে পড়ে ওর ডান গালে। আঘাতের প্রবলে শরীর বেঁকে যায়, ভারসাম্য হারিয়ে যায়। রহমান সাহেব এগিয়ে এসে ওকে ধরে ফেলেন। দৃশ্যটা আরশানের বুকে বিমর্ম যন্ত্রণার উদ্বেগ করে। রক্তের তোলপাড় হয়। সকালকে এভাবে আঘাত করার অধিকার কারণ নেই, কিন্তু আঘাতক ব্যক্তিটি ওর মা বলেই আরশান প্রতিবাদ করতে পারে না। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সকাল দ্রুত পায়ে প্রস্থান করে। ঘরে এসে নিশ্চুপ অন্ধকারে বসে থাকে মূর্তির মতো। উৎকট এক জ্বালা হৃৎপিণ্ডের রন্ধ্রে রন্ধ্রে সরীসৃপের মতো বিচরণ করতে থাকে। মা এলেন আরও মিনিট 10 পর। সকাল নড়ল না,
কিছু বললও না। ঘড়ির কাঁটা এগোতে লাগলো টিকটিক করে। মা শুয়ে পড়লেন বিছানায়, কাঁদতে লাগলেন বাচ্চা মেয়ের মতো ফুপিয়ে ফুপিয়ে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। খোলা জানালা দিয়ে পাগলের মতো ধেয়ে আসছে মাতাল হাওয়া। পথ ভুল করে হঠাৎ হঠাৎ উড়ে আসছে সোনালি রঙের মেপেল পাতা। কিছুক্ষণ পর বেহালা বেজে উঠল। বৃষ্টির ঝমঝম আর কান্নার স্বরের সাথে বেহালার করুণ সুর মিশে গিয়ে গভীর রাতের নৈশব্দিকতা ভেঙে চুরমার করে দিল। এই সুর সকালের সমস্ত চৈতন্য পড়তে পড়তে বিরহের ব্যথা জাগ্রত করে তুলল। বুকের মধ্যেখানে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত আরতি জানালো, Will you love me like you love me in October rain?